ওকে, আজকে আমাদের ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের লেকচার নাম্বার 34। তো ঈদের বন্ধের পর আমাদের আজকে প্রথম লেকচার। তো গত ঈদের বন্ধের আগ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম লিনিয়ার রিগ্রেশন নিয়ে, এবং লাস্টে যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম অ্যাপ্লাই করার পরে যে আউটপুটগুলো পেয়েছিলাম সেগুলোর এক্সপ্লানেশন কিভাবে আপনারা করতে পারেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে অ্যাজ ইউজুয়াল আমরা একটা নতুন অ্যালগোরিদম নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। তো লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলার আগে এটা যে থিওরিটিক্যাল ফাউন্ডেশন গুলো আছে, আজকে এই বিষয়গুলো নিয়ে থিওরিটিক্যাল এবং টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এটার সাথে এটা নিয়ে কথা বলবো। তো রিগ্রেশন ইকুয়েশনে আমরা যে কাজটা করেছি আমাদের নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আমরা কাজ করেছি। তো নর্মালি বলা হয়ে থাকে যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, বিশেষ করে সুপারভাইজ লার্নিং আমরা যে কাজটা এখন করতেছি, এটা বেসিক্যালি হচ্ছে সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা নর্মালি আমাদের অ্যালগোরিদমকে দুটা মেইন স্ট্রিমে হচ্ছে ভাগ করি। একটা হচ্ছে রিগ্রেশন অ্যালগোরিদম আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। তো রিগ্রেশন অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের যে আউটপুটটা থাকে সেটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু থাকে, এবং সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের রেসপন্স নিয়ে আমাদের হচ্ছে ডিল করতে হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে রেসপন্স ভ্যারিয়েবল বা আউটপুট ভ্যারিয়েবল আমরা যেটাকে বলে থাকি সেটা থাকে হচ্ছে আপনার নিউমেরিক্যাল ভ্যালুতে থাকে, মানে কোয়ান্টিটিভে ভ্যালুতে থাকে। বাট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু ক্লাস দেওয়া থাকে, তখন আমরা হচ্ছে প্রত্যেকটা আমাদের যে ইনপুটগুলো দেওয়া থাকে ইনপুটগুলো কোন ক্লাসে যাবে সেটা আমরা হচ্ছে ডিফাইন করি এদের ক্লাসগুলোর উপর ভিত্তি করে। এখন এক্ষেত্রে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্সটা আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে তাদের আউটপুটের ক্ষেত্রে। কারণ রিগ্রেশনের ক্ষেত্রে মানে আমাদের যে আউটপুটটা থাকে সেটা নিউমেরিক্যাল ভ্যালু গ্রহণ করে, মানে কোয়ান্টিটেটিভ ভ্যালু গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার নিউমেরিক্যাল ভ্যালু, সেটা গ্রহণ করাটা সেটা নর্মালি একটা নির্ধারিত ভ্যালুর মধ্যে হচ্ছে থাকে। তো সেটা আমরা কিসের মধ্যে থাকে, এটার জন্য একটু লিনিয়ার রিগ্রেশনের অ্যালগোরিদম তো আমরা আলোচনা করছি, লজিস্টিক রিগ্রেশন আলোচনা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো লজিস্টিক রিগ্রেশন ইজ এ টাইপ অফ সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদম। এখানে আমরা কি কি ধরনের ডেটা নিয়ে কাজ করে আমি আগে বলেছি যে সুপারভাইজ মেশিন লার্নিং এ বা আমরা যে ধরনের মেশিন লার্নিং শিখছি, এখানে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর এই পর্যায়ে আমরা মূলত লেভেল ডাটা নিয়ে কাজ করি। মানে লেভেল ডাটা মানে আমাদেরকে পূর্ব থেকে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এবং ডেটাগুলো লেবেল করা মানে হচ্ছে ডেটাগুলো এমন একটা ডিজাইন বা একটা নির্ধারিত স্পেসিফিক ফরম্যাটে থাকে যেখান থেকে ডেটাগুলোকে নিয়ে কাজ করা সহজ হয়। এখন সেই ডাটাগুলো অনলাইনে কোনো সোর্সে বা ডাটাবেজে সাজানো অবস্থায় থাকতে পারে, ক্লাউড সিস্টেমের মধ্যে থাকতে পারে, কোনো প্রকার ডাটাবেজ এটাও থাকতে পারে, সেটা এসকিউএল ডাটাবেজ হতে পারে, নন এসকিউএল টাইপস ডাটাবেজ হতে পারে, আবার সিএসভি ফাইলের মধ্যে বা এক্সেল ফাইলের মধ্যেও থাকতে পারে। এখন আমরা যখন লজিস্টিক রিগ্রেশন অ্যালগরিদমটি ইউজ করে থাকি তখন আমরা মূলত একটা প্রবাবিলিটি থেকে মডেল করার জন্য এটা ইউজ করে থাকি। সরি, উই ইউজ লজিস্টিক রিগ্রেশন টু মডেল দ্য প্রবাবিলিটি অফ এ বাইনারি আউটকাম। আচ্ছা, এখন এখানে এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা প্রবাবিলিটি অফ এ বাইনারি আউটকাম। তো প্রবাবিলিটি অফ বাইনারি আউটকাম মানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কি আউটকাম হবে সেটা কিন্তু আমরা মানে সেটার অনেকগুলো ভ্যালু হচ্ছে থাকতো, আউটকামটা শুধু কি দুইটা ভ্যালুতে সীমাবদ্ধ থাকতো না, সেগুলো অনেকগুলো ভ্যালুতেই থাকতো। মানে হচ্ছে সেগুলোর অনেকগুলো ভ্যালু হচ্ছে আউটকাম হতে পারতো, ইট ইট ক্যান টেক এনি ভ্যালু। বাট লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মানে বা ফিচারটা, সেটা হচ্ছে এখানে আমাদের প্রবাবিলিটিটা হবে বাইনারি আউটকামের, মানে হয় ইয়েস অথবা নো, অথবা জিরো জিরো অথবা হচ্ছে ওয়ান। তার মানে এটার আউটকামটা শূন্য এবং একের মধ্যে থাকবে। তো এই লজিস্টিক রিগ্রেশন, দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর দ্য টার্গেট ভ্যারিয়েবল ইজ এ ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হ্যাভিং টু ক্যাটাগরিজ, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর দ্য ফিচার ভ্যারিয়েবল ক্যান বি either কন্টিনিউয়াস অর ক্যাটাগরিক্যাল। আচ্ছা, এখানে এসে বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার। সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকবে বা যে ক্যাটাগরিক্যাল বা টার্গেট ভ্যারিয়েবল আমরা যেটাকে বলে থাকি সেটা মূলত ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হবে। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বলতে মানে হচ্ছে সেটা দুটো ক্যাটাগরি হচ্ছে থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা কন্টিনিউয়াসও হতে পারে, সেটা ক্যাটাগরিক্যালও হতে পারে। এখন এই যে লজিস্টিক রিগ্রেশনটা আছে, এই লজিস্টিক রিগ্রেশনের জন্য আমাদের ইউনিভ্যারিয়েট লজিস্টিক রিগ্রেশন ইকুয়েশন আমরা দেখতে পারি প্রথমে। সেখানে পি হচ্ছে এটা ফর প্রবাবিলিটি অফ দি আউটকাম,
1/1 + e⁻⁻β0 + β1x। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে পিটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা, বা প্রবাবিলিটি অফ আউটকাম যেটাকে আমরা বলে থাকি। এখন এখানে যে ইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লগারিদমের যে বেস আছে, আমরা যেটাকে লন বলে থাকি, সে বেস অফ দি ন্যাচারাল লগারিদম। আচ্ছা, তাহলে এই যে β0 β1x, এটা পরিচিত লাগছে। এটা কি? এটা হচ্ছে মূলত β0 আর β1 হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুট ভ্যারিয়েবল। ওই যে আমাদের ইনপুট ভ্যারিয়েবলটা থাকে, সেই ইনপুট ভ্যারিয়েবল লিনিয়ার কম্বিনেশন। এখন আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিছি, দেখেন এক্স শুধু একটা দিয়েছে, তার মানে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়েছি। এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে আমাদের কোএফিসিয়েন্ট আছে β1, আর β0 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এটা হচ্ছে যদি ইউনিভ্যারিয়েট সিচুয়েশন হয়, বা যে ক্ষেত্রে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, তখন এই ধরনের ইকুয়েশন আমাদের লজিস্টিক রিগ্রেশনের জন্য হবে। তো আপনি বলতে পারেন যদি মাল্টিপল আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, তখন সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে এরকম: পি probability of outcome is equal to 1/1 + e−β0 β1 x1 β2 x2 β3 x3 ড্যাশ 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 প্লাস বেটা এন এক্স এন পর্যন্ত যতগুলো ভ্যালু থাকে। আচ্ছা, এবার আমরা একটা লজিক রিগ্রেশন ইকুয়েশন দেখার আমরা এটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, স্বাস্থ্য বীমা যেটাকে বাংলায় বলে। তো এটা সম্পর্কে আমরা মোটামুটি জানি যে বীমা ব্যবস্থার মধ্যে অনেক ধরনের বীমা আছে: স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা, হ্যাঁ, আপনার নানা ধরনের দুর্ঘটনার বীমা, অনেক ধরনের বীমা আছে। তো স্বাস্থ্য বীমার ক্ষেত্রে ধরেন আপনি এক ধরনের সমস্যা, মানে আপনাকে একটা কোম্পানি আসলে আপনার কাছে যে বললো যে আমরা এক্ষেত্রে আমাদের কোন ধরনের অ্যালগোরিদম অ্যাপ্লাই করলে বেশি কাজে লাগবে। তো তারা আপনার কাছে সমস্যাটা এইভাবে বর্ণনা করতেছে যে আমরা হেলথ ইন্স্যুরেন্স সেলস করি, এবং হেলথ ইন্স্যুরেন্স যখন আমরা সেল করি, সে এই হেলথ ইন্স্যুরেন্স গুলো নর্মালি নানা বয়সের লোকজন কিনে থাকেন। হ্যাঁ, অনেক বয়সের লোকজন তারা কি তারা কিনে থাকেন। এখন এখানে তারা বলতে চাচ্ছেন যে দ্যার ইজ ওয়ান ভ্যারিয়েবল এক্স বেসড অন হুইচ টার্গেট ভ্যারিয়েবল পারচেস নিডস টু বি প্রিডিক্টেড। আচ্ছা, এখন তারা বলতে চাইলো যে আমাদের কি এরকম কোনো সিস্টেম বা এরকম কোনো অ্যালগোরিদমের মাধ্যমে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই যে ভ্যারিয়েবলটা আছে, সে এস ভ্যারিয়েবল ভিত্তি করে আমাদের এস ভ্যারিয়েবলটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এইজের কারণে নানা ধরনের যে পারচেস, সেটার ফ্রিকোয়েন্সিটা কেমন, আমরা যদি সেটা দেখতে পাই, তার মানে টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের এখানে পারচেজ অফ ইন্স্যুরেন্স স্কিম। তো হিয়ার পারচেজ মিন দ্যাট হোয়েদার পিপল গোয়িং টু পারচেজ দ্য হেলথ ইন্স্যুরেন্স অর নট। এখন এক্ষেত্রে কিন্তু এই পারচেজ মানে এমন না যে হ্যাঁ, 10 বয়সের লোকজন, যে বয়সের লোকজন 30, তারা 10টা হেলথ ইন্স্যুরেন্স কিনলো, যাদের বয়স 50 তারা 5টা কিনলো। এখানে মানে হচ্ছে নানা বয়সের লোকজনের আমরা একটা শ্রেণী রাখবো। এখন প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে তারা কি হেলথ ইন্স্যুরেন্স কিনবে কি কিনবে না, এটা আমরা এখানে মূলত দেখবো। তার মানে আমাদের এটা কিন্তু লিনিয়ার রিগ্রেশন থেকে এক্ষেত্রে ভিন্ন। লিনিয়ার রিগ্রেশন হলে আমরা দেখতাম যে প্রতিটা এজ গ্রুপ ওয়াইজ তারা কি পরিমাণ কি আপনার হেলথ ইন্স্যুরেন্স কিনবে, বাট এক্ষেত্রে আমরা বলতেছি যে না, আমরা প্রতিটা এজ ওয়াইজ গ্রুপে আমরা দেখব যে তারা কি আদৌ হেলথ ইন্স্যুরেন্স কিনবে কি কিনবে না। তার মানে একটা বাইনারি টাইপের সিচুয়েশন, হবে কি হবে না, করবে কি করবে না, এ ধরনের। তো এখন লজিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা নর্মালি এরকম একটা কার্ভ ইউজ করে থাকি, যেটাকে বলা হয় এস কার্ভ, কারণ এটার আকৃতি অনেকটা ইংরেজি অক্ষর এস এর মতো। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আম, আমি আপনাদেরকে আগে লিনিয়ার রিগ্রেশনের আমাদের যে কার্ভটা আমরা ইউজ করেছিলাম সেটা দেখালে, আর এই ধরনটা দেখালে পারা বুঝতে যে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে যেটা আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম, সেক্ষেত্রে আমাদের কার্ভের আকারটা ছিল এরকম: আমরা ও এক্স অ্যাক্সিসে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো দিয়ে দিয়েছি, ওয়াই অ্যাক্সিসে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো দিয়ে দিয়েছি। তার পরবর্তীতে আমরা কি করেছি, এরকম একটা সরলরেখা আমাদের হয়েছে যেটা হচ্ছে স্ট্রেট লাইন, কারণ লিনিয়ার রিগ্রেশন। বাট লজিক রিগ্রেশনের ক্ষেত্রে এটা আমাদের সম্ভব না। কি কারণে সম্ভব না? কারণ এখানে দেখেন আমাদের এখানে ওয়াই এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত আছে, মাঝখানে ওয়াই এর অনেক ভ্যালু আমরা হতে পারে এটা বলতেছি, কিন্তু ওয়াই বেসিক্যালি এখানে কন্টিনিউয়াস টাইপ, যে কোনো ভ্যালু সে নিতে পারে, এক্স এবং ওয়াই। বাট এখানে কিন্তু আমাদের ওয়াই বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সে বা টার্গেট ভ্যারিয়েবল সে শুধুমাত্র এই ভ্যালুগুলোর মধ্যে ভ্যালু, মানে যে কোনো একটা ভ্যালু সে নিতে পারবে। হয় 0 নিবে, না হয় ওয়ান ওয়ান নিবে, এর মধ্যে কোনো ভ্যালু কিন্তু সে নিতে পারবে না। মানে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে যদি আমরা সিচুয়েশনটা এরকম করে দেখি, এই গ্রাফের অর্থ, ধরেন ওয়াই এর ভ্যালু 0 এবং 1 এর মধ্যে ভ্যারি করবে, তাহলে 0 এবং 1 এর মধ্যে 0.1 হতে পারে, 0.25 হতে পারে, 0.5 হতে পারে, 0.90 হতে পারে, হ্যাঁ, যে কোনো ভ্যালু সে নিতে পারে।
তখন সেক্ষেত্রে এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে কোনো ভ্যালু সে নিতে পারে। কিন্তু লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা এটার উপরে একটা বাধা বসিয়ে দিচ্ছি যে সে ভ্যালুগুলো নিবে, বাট ভ্যালুগুলো 1 0 এবং 1-এর হয় 0 হবে, না হয় সে 1 হবে। এটা হচ্ছে কথা। তো এ ধরনের বিষয়কে যখন হচ্ছে আপনি এইভাবে শো করতে চান গ্রাফিক্যালি, তখন এই যে এটার আকারটা দেখেন, এটা এস কার্ভের মধ্যে আসবে। তো এস কার্ভটা মূলত কি হয়, এই যে ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটার উপর ভিত্তি করে আপনারা যখন লাইনটা যুক্ত করবেন বা অ্যাড করবেন, তখন এটার আকৃতি একটা এস কার্ভের মতো হবে। এটাকে এই কারণে বলা হয় থাকে এস কার্ভ। এটা হচ্ছে প্রেডিক্টেড ওয়াই ভ্যালু, ওয়াই উইথিন 0 and 1। আমরা ওয়াই যে ভ্যালুগুলো প্রেডিক্ট করব সেটা এ রেঞ্জের মধ্যে হচ্ছে থাকবে। এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে। এখন দেখেন এখানে যেটা হয়েছে যে আমরা বলেছি যে হেলথ ইন্স্যুরেন্স কিনবে কি কিনবে না। তখন আমরা কি করলাম, হেলথ ইন্স্যুরেন্স কিনার যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে ভাগ করলাম। কারো গ্রুপটাকে তিন তিন ভাগ এখানে ভাগ করা হচ্ছে: 18 বছর, 40 বছর এবং হচ্ছে 65 বছর। ওকে, তাহলে ও এক্স অ্যাক্সিসে আমরা কি দিলাম, এইজ দিলাম। এই যে আপনার এই যে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর সরি, এইজ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ পারচেজিং হেলথ ইন্স্যুরেন্স। এখন এটার ভ্যালু 0 থেকে 1 যে কোনোটা হতে পারে। ঠিক আছে, এখন কথা হলো এই 0 এবং 1-এর মধ্যে যে ভ্যালুটা হবে এটা মূলত ইয়েস অথবা নো আকারে হবে। যদি ইয়েস হয় তাহলে হবে 1, হেলথ ইন্স্যুরেন্স সে কিনবে। আর যদি নো হয় তাহলে হচ্ছে এটা 0। তো এটার যে অনেকগুলো ভ্যালু আমরা পাবো, সবগুলো ভ্যালুকে যখন আমরা যোগ করে দিব, তখন এটা মোটামুটি একটা আপডেট এস কার্ভের আকৃতি হচ্ছে ধারণ করবে। আচ্ছা, এখন এখানে কথা আছে, সেটা হচ্ছে যে আপনার আমরা নর্মালি হচ্ছে যে প্রেডিক্টেড ভ্যালুস ক্যান বি ম্যাপ টু প্রবাবিলিটিস। আমরা যে প্রেডিক্টেড ভ্যালুগুলো হচ্ছে পাবো, হ্যাঁ, এই নানা ধরনের ভ্যালু যেগুলো আমরা পাবো সেগুলোকে আমরা প্রবাবিলিটির মাধ্যমে প্রকাশ করতে পারি। বাট প্রকাশ করার জন্য আবার আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করতে হয়, যে ফাংশনটার নাম হচ্ছে সিগময়েড ফাংশন। ঠিক আছে, তো সিগময়েড ফাংশন এখানে দেখেন আমরা যে কাজটা করে থাকি, যেহেতু প্রবাবিলিটির কথা এখানে বলতেছি, তো প্রবাবিলিটি যখন আপনি কনভার্ট করবেন, তখন আমরা জানি যে প্রবাবিলিটি সর্বোচ্চ ভ্যালু কত, 1, আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। তো 0 এবং 1-এর মধ্যে যে কোনো ভ্যালু সে হচ্ছে নিতে পারবে। তার মানে আমরা any real value can be mapped into a value within a range of 0 and 1, which signifies that the value of the logistic regression must be between 0 and 1। আচ্ছা, এখন এখানে কথা আছে, we can observe that the logistic regression follows the concept of threshold value, which defines the property of either 0 এবং 1। লজিক রিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে হয় হবে, না হয় হবে না। তো এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। হয় হলে 0 হবে, যদি না হয় তাহলে 0, যদি হয় তাহলে হচ্ছে 1। তো এনি ভ্যালু এক্সিডিং দি থ্রেশহোল্ড ভ্যালু 1 সিগনিফাইজ দি ভ্যালু বিলো দি থ্রেশহোল্ড ভ্যালু। আচ্ছা, এনি ভ্যালু এক্সিডিং দি থ্রেশহোল্ড ভ্যালু 1 signifies where 1 signifies 1, whereas any value below threshold value 0 signifies 0। এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতেছি, যদি কোনো ভ্যালু যেটা থ্রেশহোল্ড ভ্যালু পার হয়ে যায়, মানে আমার থ্রেশহোল্ড ভ্যালু যদি সেটা 1 পার হয়ে যায় বা 1-এর কাছাকাছি চলে যায়, তখন সেটাকে আমরা 1 হিসেবেই ধরবো। আবার কোনো ভ্যালু যদি সেটা থ্রেশহোল্ড ভ্যালুর নিচে চলে যায়, তখন সেটাকে আমরা 0 হিসেবে ধরবো। তো এই লজিস্টিক রিগ্রেশনের কিছু আবার আপনার অ্যাজাম্পশন আছে। সেটা কি, লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে অ্যাজাম্পশনটা হচ্ছে লিনিয়ারিটি। দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শুড বি লিনিয়ার। যদি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্কটা, এটা আমাদের এক্ষেত্রে লিনিয়ার হতে হবে। ইন্ডিপেন্ডেন্স আমরা যে অবজারভেশনের উপর ভিত্তি করে মানে ডাটাগুলো থাকবে, দে শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ইট মিনস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শুড নট বি ডিপেন্ডেন্ট অন দেমসেলফ। তার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো একটা অপরটার উপর নির্ভরশীল হতে পারবে না, এটাই কথা। অ্যাবসেন্স অফ মাল্টি কোলিনিয়ারিটি, দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর নট হাইলি কোরিলেটেড টু ইচ আদার। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো একটা অপরটার মধ্যে যে সম্পর্ক থাকে, সেই সম্পর্কের মাত্রাটা আমরা নর্মালি দেখে থাকি এই মাল্টি কোলিনিয়ারিটির মাধ্যমে। তো মাল্টি কোলিনিয়ারিটির মাধ্যমে আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর মধ্যে যে কোরিলেশন আছে সেটা যেন বেশি হাই না হয়, এটা দেখতে হবে। লার্জ স্যাম্পল সাইজ, দেয়ার শুড বি অ্যাট লিস্ট 30 অবজারভেশন ফর ইচ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খেয়াল রাখবেন। আপনাদের যদি স্যাম্পল সাইজ ছোট হয়, মানে যে পরিমাণ ডাটা আপনাকে দেওয়া হয় সেটা যদি কম ডাটা হয়, নর্মালি ডাটা সায়েন্সে আসলে এই ধরনের সিচুয়েশন, যারা ডাটা সায়েন্স সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন, তাদের এই ধরনের সমস্যা কমই পড়তে হয়, কারণ ম্যাক্সিমাম প্রবলেমগুলো আপনি ফেস করবেন বিগ ডাটা। তো তারপরে এটা খেয়াল রাখবেন যে আপনারা
অ্যাটলিস্ট যদি এই ধরনের লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করতে হয় তাহলে অ্যাটলিস্ট স্যাম্পল সাইজ হচ্ছে 30, বা আপনার টোটাল নাম্বার অবজারভেশন 30 হতে হবে। আরেকটা জিনিস এটার সাথে আপনার দেখতে হবে, সেটা হচ্ছে বাইনারি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে কিনা। তার মানে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা বা টার্গেট ভ্যারিয়েবলটা থাকবে সেটা বাইনারি পর্যায়ে আছে কিনা, 0 অথবা 1। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার অ্যাজাম্পশন। আচ্ছা, এখন এই লজিস্টিক রিগ্রেশনকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি, আরো অনেক বইতে অনেক রকম ভাগ থাকতে পারে, বাট বেসিক্যালি আমরা তিনটা মেন ক্লাসিফিকেশনে এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন, আর একটা হচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, আর একটা হচ্ছে অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, বাইনারি লজিস্টিক রিগ্রেশন মানে আপনারা মোটামুটি বুঝতেছেন যে এখানে আমাদের যে ডিপেন্ডেন্ট বা টার্গেট ভ্যারিয়েবলটা থাকবে সেটার দুইটা ক্যাটাগরি মধ্যে, মানে সেটা সেটা শুধুমাত্র দুইটা ক্যাটাগরি থাকবে, 0 অথবা 1। যেমন আমরা যদি বলি যে কোনো মানুষ কি নিরোগে সে আক্রান্ত কিনা, তাহলে হয় সে কি নিরোগে আক্রান্ত, না হয় সে কি নিরোগে আক্রান্ত না, মানে 0 এবং 1। এই ধরনের বাইনারি হচ্ছে, মানে এই ধরনের আউটকামই হচ্ছে বাইনারি আউটকাম, এবং এই ক্ষেত্রে আমরা বাইনারি লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করে থাকি। আবার মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট বা টার্গেট ভ্যারিয়েবলটা থাকবে তাদের আপনার মোর দ্যান 2 ক্যাটাগরি হচ্ছে, তাদের হচ্ছে থাকবে। যেমন আমরা যদি বলতে চাই যে আপনি যে ব্যাংকে লেনদেন করতেছেন সেটা আসলে কেমন, তো ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে সেটা একটা হতে পারে, সেটা সেফ হতে পারে, সেটা ফ্রডুলেন্ট হতে পারে, অথবা ডাউটফুল বা সন্দেহজনক সেটা হতে পারে। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে অনেক মানে আপনার পসিবিলিটি হতে পারে, তাই এই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। তারপর হচ্ছে অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন। অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন হচ্ছে আপনি এমন ধরনের ডিপেন্ডেন্ট টার্গেট ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছেন যাদের ক্যাটাগরিটা অর্ডার আপনার মানে ইয়ে হিসেবে আছে, অর্ডার অর্ডার ওয়েতে আছে। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনি ধরেন করোনার এটা নিয়ে কাজ করতেছেন, বা ধরেন হার্ট ডিজিজ নিয়ে কাজ করতেছেন। তো সবার তো হার্ট ডিজিজ একদম সেম পর্যায়ে না, কারো কারো ধরেন হচ্ছে খুব হাই রিলেটেড বা খুব একদম সিভিয়ার পর্যায়ে আছে, কারো হচ্ছে মাইল্ড পর্যায়ে আছে, হ্যাঁ, কারো মোটামুটি পর্যায়ে হচ্ছে আছে। তো এই ধরনের সিচুয়েশন গুলোকে ব্যাখ্যা করতে হলে আমরা অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন ইউজ করে থাকি। আচ্ছা, এখন এই লজিস্টিক রিগ্রেশনে কিছু অ্যাপ্লিকেশন দেখা যাক। নর্মালি লজিস্টিক রিগ্রেশনটা সব ধরনের জায়গাতে আপনারা ইউজ করতে পারবেন, তবে স্পেসিফিক কিছু ক্ষেত্র আছে যেগুলোতে লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করলে আপনারা ভালো ফল পেতে পারেন। যেমন একটা হচ্ছে মেডিকেল রিসার্চের ক্ষেত্রে। মেডিকেল রিসার্চের ক্ষেত্রে আমরা পেশেন্টের রোগ আছে কি না, মানে নানা ধরনের ফ্যাক্টর থাকে, ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে সে তার কি সার্টেন সার্টেন ডিজিজ আছে কিনা সেটা আমরা কি প্রেডিক্ট করার চেষ্টা করে থাকি। সেই ধরনের বিষয়ের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আপনার আমরা আমরা রিগ্রেশনের কনসেপ্ট ইউজ করতে পারি। তারপর হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে। মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন যেটা হয় যে কাস্টমার, যখন আমরা নতুন প্রোডাক্ট বাজারে আনার চেষ্টা করি তখন সেই প্রোডাক্টটা আসলে কাস্টমাররা কিনবে কিনা, হ্যাঁ, আমরা এটা নানা ধরনের ফ্যাক্টর, যেমন ডেমোগ্রাফিক ডাটা আছে, বিহেভিয়ারাল ডাটা আছে, এরকম ডাটাগুলোর ভিত্তি করে প্রেডিক্ট করার চেষ্টা করি। এই ধরনের সিচুয়েশনও লজিস্টিক রিগ্রেশন আপনার কাজে দিবে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনার যেটা হতে পারে যে আপনি কোনো একটা স্পেসিফিক গ্রুপের বিহেভিয়ার আপনি এক্সপ্লেন করতে যাচ্ছেন বেসড অন সার্টেন আউটকাম, যেমন তাদের বয়স হতে পারে, তাদের শিক্ষার লেভেল হতে পারে, তাদের কি ধরনের সোশ্যাল স্ট্যাটাস আছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো ভিত্তি করে। ফাইন্যান্সের ক্ষেত্রে এটা হতে পারে, যেমন ফাইন্যান্সের ক্ষেত্রে সবচেয়ে কমন যেটা হয় যে ক্রেডিট কার্ড ডিফল্ট এবং লোন ডিফল্টের ক্ষেত্রে ইউজ করা হয়। আপনারা যখন ব্যাংক থেকে লোন নিতে যান অথবা যখন হচ্ছে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে চান তখন হচ্ছে আপনাদেরকে নানা ধরনের কাগজপত্র ফিল আপ করতে হয়। সেই ফিল আপের উপর ভিত্তি করে ব্যাংক একটা অ্যাসেসমেন্ট করে। তো সেই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ব্যাংক কিন্তু ফর্মে আপনাদের যে তথ্যগুলো দেন তার উপর ভিত্তি করে নানা ধরনের ফ্যাক্টরস যারা হচ্ছে বের করে তারপর এই অ্যানালাইসিসটা করে থাকে। তবে বাংলাদেশের ব্যাংকগুলোতে কিন্তু এই এখনো ডাটা সায়েন্সের যে লজিস্টিক রিগ্রেশন এটা ইউজ করা হয় না। এটা আমাদের দেশে মানে নর্মালি ম্যানুয়াল প্রসেসে এখনো করা হয়, মেশিন লার্নিং এর প্রসেসে এখনো এটা মুভ করেনি। আচ্ছা, ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা সম্ভব। যেমন ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে যারা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে হচ্ছে কাজ করেন বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে হচ্ছে কাজ করেন, আপনি হতে পারে যে ক্লাইমেট কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, তো এটার জন্য আপনি কি সার্টেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ফ্যাক্টর রাখতে পারেন যার উপর ভিত্তি করে আপনি বলতে পারেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে অথবা হচ্ছে না, বা ক্লাইমেট চেঞ্জ ক্ষতিকর বা ক্ষতিকর কিনা। এই ধরনের সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা হরহামেশাই ইউজ করা হয়। যেমন আপনারা যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা সবচেয়ে ইউজ করা হয়। যেমন আপনারা যখন একটা নতুন কার মডেল ইউজ করবেন সেটা অ্যাক্সিডেন্টে পতিত হওয়ার সম্ভাবনা কতটুকু বা ক্ষতিগ্রস্ত হওয়ার, তখন সেক্ষেত্রে আমরা সেই কার রিলেটেড নানা ধরনের যে ফিচারগুলো আছে সেগুলো চিন্তা করে তারপর এটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে থাকি।
আচ্ছা, এখানে দেখেন যে সুন্দর করে গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই দেওয়া আছে। প্রথম গ্রাফটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে, তারপরটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে। তো লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে দেখেন আমাদের ও এক্স অ্যাক্সিসে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শো করেছি। আমরা লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে সেম জিনিস, বাট লিনিয়ারের ক্ষেত্রে দেখেন আমরা যে লিনিয়ার কার্ভটা বা এই যে সরলরেখাটা আমাদের গিয়েছে, এটার মাধ্যমে আমরা নর্মালি প্রেডিক্ট করে থাকি। নয়, যেখানে লেখা আছে এই কারণে দেখেন প্রেডিকশন ভায়া লিনিয়ার রাইট অ্যাক্সিড রেঞ্জ, কিন্তু এটা রেঞ্জের বাইরে কিন্তু চলে যায়। রেঞ্জের বাইরে মানে হচ্ছে যে দেখেন এখানে ওয়াই এর সীমানা পার করে সে কিন্তু উপরে চলে গেছে, আবার এক্স এর সেই সীমানাটা পার করে সে নিচের দিকে চলে গেছে। তার মানে এখানে যে রেঞ্জটা থাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, এটাকে সে পার করে যায়। বা লজিক রিগ্রেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এস কার্ভটা যে রেঞ্জটা থাকে এটা এক্স এবং ওয়াই এর মধ্যেই থাকে, মানে প্রেডিকশন লাইজ উইদিন দ্য রেঞ্জ। আচ্ছা, এটার এবার কিছু পার্থক্য আমরা দেখি যে লিনিয়ার রিগ্রেশনের সাথে লজিস্টিক রিগ্রেশনের পার্থক্যটা কোথায়। দেখেন লিনিয়ার রিগ্রেশনের সাথে লজিস্টিক রিগ্রেশনের পার্থক্য হচ্ছে প্রথমে এন্টার। আমরা লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এন্টার বা ইনপুটটা কি দিই, এন্টার থাকে আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি সিম্পল লিনিয়ার রিগ্রেশন হয় তাহলে একটা হবে, যদি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হয় তাহলে এক বা একাধিক ক্ষেত্রে হতে পারে। আবার লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আপনার ইনপুট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা এক বা একাধিক হতে পারে। কিন্তু আউটপুটের ক্ষেত্রে আমরা আউটপুট যদি লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে দেখি, এখানে আউটপুটটা হচ্ছে আমাদের ফোরকাস্ট রিগ্রেশনের টার্গেট, এবং এটা নর্মালি হচ্ছে আপনার কন্টিনিউয়াস টাইপের বা যে কোনো ভ্যালু এটা গ্রহণ করতে পারে। বাট লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পেয়ে থাকি এটা মূলত একটা প্রবাবিলিটি বিলঙ্গিং টু এ গ্রুপ। আর লিনিয়ার রিগ্রেশনকে আমরা নর্মালি যে লাইনের মাধ্যমে প্রকাশ করে থাকি সেটা আপনারা একটু আগেই দেখেছেন, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। বা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে লাইনটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে কার্ভ, এস কার্ভ, ঠিক আছে। আর লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা বলেছি যে ইরোর গুলো থাকে সেটাকে আমরা দূর করার চেষ্টা করে থাকি, হ্যাঁ, মেথড আমরা ইউজ করে থাকি। তো লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এই ইরোরটাকে দূর করার জন্য যে মেথড আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে মিনিমাইজ দ্য ইরোর মেথড, হ্যাঁ, বা লিস্ট স্কোয়ার মেথড আমরা যেটাকে বলে থাকি। আর লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ইউজ করে থাকি ইরোর মিনিমাইজ করার জন্য দ্য ম্যাক্সিমাম অফ লাইকলিহুড মেথড। আচ্ছা, এর পরবর্তীতে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে যে আমরা আউটপুটটা পেয়ে থাকি সে আউটপুটের রেজাল্টটা মূলত একটা রিয়েল নাম্বার হয়ে থাকে। লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পেয়ে থাকি সেটা হচ্ছে নাম্বার ইন দ্য ইন্টারভাল ফর্ম 0 to 1, নাম্বার যেটা ইন্টারভাল ফর্মে থাকে 0 এবং 1-এর মধ্যে থাকে, ঠিক আছে। এর পরবর্তীতে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যে পারপাসটা আছে সে পারপাসটা হচ্ছে লিনিয়ার, মানে প্রেডিকশন পারপাস। আর লজিক রিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পারপাসটা আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন পারপাস। আচ্ছা, এবার আসেন যে আমি সিগময়েড ফাংশনের কথা হচ্ছে বলছিলাম। তো সিগময়েড ফাংশন আমরা কখন ইউজ করে থাকি এবং তখন আমি বলেছি একটু আগে আপনাদেরকে বললাম যে আমরা নর্মালি আপনার আমাদের লজিস্টিক রিগ্রেশনকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, তো একটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন, মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, আর অর্ডার্ড লজিস্টিক রিগ্রেশন। এখন আপনারা যখন হচ্ছে সরি সিগময়েড ফাংশন, আপনারা সিগময়েড ফাংশন হচ্ছে ইউজ করবেন যখন বাইনারি লজিস্টিক রিগ্রেশন নিয়ে কাজ করবেন, তখন আপনাদেরকে সিগময়েড ফাংশন হচ্ছে ইউজ করতে হবে। আর যখন আপনারা মাল্টিনোমিয়াল বা মাল্টি ক্লাস নিয়ে হচ্ছে কথা বলবেন তখন আপনাদের সফটম্যাট ফাংশন হচ্ছে ইউজ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে মাল্টিপল লিনিয়ার বাইনারি লজিস্টিক রিগ্রেশন এবং মাল্টিপল লজিস্টিক রিগ্রেশনের এদের একটা ওয়ার্ক ফ্লোটা আছে, এটা আসলে মোর অর লেস মাল্টিপলের সাথে এটাও সেম।
তো এটা একটু বর্ণনা করে দিই, এটা তাহলে আপনাদের ই করতে হবে। মাল্টিডোমেইন লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা নর্মালি কাজগুলো যে ধাপে ধাপে করে থাকি, আপনারা যখন রিয়েল লাইফে করবেন, তখন প্রথমে হচ্ছে যে কোনো ডেটা সেট যখন আপনারা হাতে পাবেন, তখন সেটার মধ্যে কোনগুলো ইনপুট হবে, ইনপুটগুলো আপনাদেরকে বের করে নিতে হবে। ইনপুট মানে হচ্ছে কোনগুলো ইনপুট ভ্যারিয়েবল হবে, হ্যাঁ, বা ইনপুট ফিচার্স হবে, সেইগুলো আপনাদেরকে একটু বের করে নিতে হবে। এর পরবর্তীতে আপনারা একটা লিনিয়ার মডেল হচ্ছে দাঁড় করাবেন, মানে এক্স এবং ওয়াই কে নিয়ে। তার মানে হচ্ছে ইনপুটের সাথে আউটপুটের কথা আপনাকে মূলত চিন্তা করতে হবে, বা টার্গেট ভ্যারিয়েবলের কথা এবং ইনপুট ও টার্গেট ভ্যারিয়েবল, হ্যাঁ, এই দুইটাকে একসাথে চিন্তা করে আপনার একটা লিনিয়ার মডেল দাঁড় করাতে হবে। লিনিয়ার মোডে দাঁড় করার পরে আপনার যে লজিক যে মডেলটা আছে সেটা আপনাদের দাঁড় করাতে হবে। তারপর যদি বাইনারি লজিস্টিক রিগ্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সিগময়েড ফাংশন ইউজ করতে হবে। আর যদি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন হয়, তাহলে সফটওয়্যার ফাংশন ইউজ করতে হবে। তারপরে কস এনট্রপি ইউজ করতে হবে এবং ওয়ান হট এনকোডিং ইউজ করতে হবে। আচ্ছা, এটা যখন আমরা কাজে যাব তখন এগুলো এমনি আপনারা দেখে যাবেন, নেক্সট ক্লাসে আমরা ওই জিনিসগুলো আলোচনা করব। আরো কিছু থিওরি আছে, বাট লিনিয়ার রিগ্রেশনের এই থিওরি গুলো একটু জটিল। এই কারণে আমি আপনাদেরকে থিওরি গুলো আসলে পড়াতে চাই না, কারণ এগুলো পড়লে আপনাদের একটু মাথা নষ্ট হয়ে যাবে দেখা গেছে। কারণ এটা প্রচুর থিওরি আছে, আসলে থিওরির তো কোনো অভাব নেই। আপনারা যদি, আমি জানি না আপনাদের স্ট্যাটিক্স এর পড়ার হ্যাবিট কেমন, আপনারা যদি কোনো স্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্স এর বই যদি নেন বেসিক্যালি, তখন দেখবেন যে ওগুলোর মধ্যে প্রচুর এই ধরনের কথাবার্তা আছে। ঠিক আছে, ওই জিনিসগুলো আপনাদের অনেক সময় পড়লে দেখবেন যে মাথা ব্যথা করবে, অনেক সময় বুঝতে কষ্ট হবে যে কোনটা কি কি ধরনের আসলে হচ্ছে কাজ করতেছে। তো এই কারণে আমি এগুলোকে শর্ট করে আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি আর কি। যাই হোক, তো এই করছে আপনাদের এই এতটুকু পর্যন্ত আলোচনাতে কোনো প্রশ্ন আছে কি? অনেকে ক্লাসে আজকে আসেননি, অনেকে একজন আসছে দেরিতে, আর দুইজনই দেরিতে আসছে মূলত। মানে একজন ক্লাস শুরুর আগে আসছে, এটা আর কি, আরো ক্লাস শুরুর পরে। যাই হোক, ঈদের ছুটি এখনো স্যার অনেকে আমি ঈদের আমেজে আছেন। জি বলেন। না 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 স্যার, স্যার আমি একটু বলি স্যার, ওই এমনি তো একটু ঝামেলার মধ্যে ছিলাম স্যার। আমি ক্লাসটা করতে পারিনি, বাট আমি প্রমিস করেছিলাম যে আমি থাকবো, কিন্তু তো হয়নি স্যার। আর আজকে ওই আমি জানেন আমি একটা ইমার্জেন্সি প্রিপেয়ারনেসে আমি ঢাকার ও, বাইরে আমি আসছি, কিন্তু খুলনায় গতকালকে আছি। আপনাদেরকে একটা তো মেল করছিলাম যে আজকে থেকে ক্লাস শুরু। জি জি হুম। জি জি, আমি ওটা পেয়েছি, মানে এখন আমি ওটা মিস দিই নাই, জাস্ট আমার মিটিং শেষ হচ্ছে 10টা 5-এ আর ও কি, তারপর আমি আচ্ছা আচ্ছা, সরি। পেয়েছি আর কি। সরি, সমস্যা নেই। না it's okay, এটা কিছু আমার, এটা আমার হাতে ছিল না। একটা জিনিস আপনি বলেছিলেন যে প্রশ্নের ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা। জি স্যার লিনিয়ার রিগ্রেশনের ব্যাপারে আপনি বললেন যে, সরি, মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনি বললেন যে যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনার অনেক যেহেতু আপনি নিজেও জাপানে ছিলেন, আপনি কাজ করেছেন গাড়ির কোম্পানিতে, এগুলো হয়। জি, আহ, আমার একটা একটা আমি ইন জেনারেল একটা প্রশ্ন করবো, আমার দুইটা প্রশ্ন আছে, আমি ইন জেনারেল একটা প্রশ্ন করবো, আচ্ছা সেটা করেন, হচ্ছে যে সমস্যা আপনি নেই। কাইন্ডলি, আপনি হচ্ছে কাইন্ডলি আমাকে একটু বলবেন যে আপনি আমাদের বাংলাদেশি ছেলে, এখানে পড়াশোনা করছেন, বাইরে পড়াশোনা করছেন, আপনি অনেকগুলো আহ, উৎপাদনশীল খাত দেখছেন, অনুৎপাদনশীল খাত দেখছেন, ফাইন্যান্সিয়াল ইস্যু গুলো আপনি জানেন, সোসাইটির অবস্থা আপনি জানেন, সোশ্যাল সায়েন্সেরও ক্ষেত্রে একটু আগে দেখলাম একটা এক্সাম্পল আপনি বলেছেন এখানে। জি, আমাকে কাইন্ডলি বলতে পারেন যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে এক মানে ফ্রুটফুল ইউজ কেস বাংলাদেশের জন্য, যদি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাকে পিক করতে বলা হয়, আপনি কোন সেক্টরটারে পিক করবেন যে মেশিন লার্নিং অ্যাপ্লাই করা যায় এই এই সেক্টরটাতে? দেখেন, বাট প্রথমে হচ্ছে আগে আমাদেরকে দেখতে হবে যে মেশিন লার্নিং এর যে মূল কাঁচামাল, মানে আপনার এই প্রশ্নটার জি উত্তর আসলে খুবই কমপ্লেক্স। প্রথমে দেখতে হবে যে মূল যে কাঁচামালটা আছে, মানে ডেটা, জি সেটা আমাদের দেশে জি, আসলে কি পর্যায়ে আছে। তা আমরা যদি আমাদের রাইট, দেশের মোটামুটি ইনস্টিটিউশন গুলো হচ্ছে দেখি, তাহলে দেখবো যে জি ইনস্টিটিউশন গুলোর যে ডেটা প্রকাশের যে টেন্ডেন্সি, বা আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রি এবং সরকারি অফিসের কিন্তু একটা বার্ষিক প্রতিবেদন বের হয়। বাট জি আনফরচুনেটলি বলেন, মানে এটা খুবই দুঃখের ব্যাপার, নর্মালি আমরা চলতি বছর যে রিপোর্টটা পাই এটা আসলে গত বছরের মানে ইনফরমেশন দিয়ে তৈরি করা। এটা জি, চলতি বছরের ইনফরমেশন দিয়ে তৈরি এটা খুব করা না আর স্বাভাবিক। কি। এটা জি নর্মালি 1 বছর ওল্ড হয়ে থাকে আর কি, ধরতে গেলে 1 বছর ল্যাগ জি থাকে। আবার আমরা যদি আমাদের দেশে যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে, আমরা যদি তাদের যে রিপোর্ট গুলো জি দেখি, তাদের বার্ষিক যে রিপোর্টটা বের হয় সেটা তো মোটামুটি 2-3 বছরের একটা ল্যাগ থাকে। যদিও তারা মান্থলি ভিত্তিতে জি একটা জিনিস প্রকাশের চেষ্টা করে। আবার বাংলাদেশ ইকোনমিক সোসাইটি বা অর্থনৈতিক সমিতি, যে আপনার বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ বা আপনার সমীক্ষা,
যেটা বের করে প্রতি বছর। জি। সেখানেও কিন্তু যে প্রতি ডাটাগুলো বছর বের থাকে করে, ওগুলো স্যার। কিন্তু প্রতি বছর তারা বের করে, কিন্তু ডাটাগুলো তো তারা নর্মালি হচ্ছে যে আপ টু ডেট ডাটা কিন্তু না, মানে তার আগের অন্য কোনো সোর্স থেকে হচ্ছে নেওয়া আর কি, একটু ওল্ড হয়ে থাকে। মা- এখন আমি আমি এই যে স্যার একটা কথা বলছি, মানে বলেন। এরা প্রত্যেকটা ইনস্টিটিউট কিন্তু কোনো না কোনো কিছুর উপর নির্ভরশীল। আমি হ্যাঁ হ্যাঁ, কিছুদিন সেটা আগে তো একটা অবশ্যই, মানে সেমিনার, ওরা আলটিমেটলি একটা একজন আরেকজনের উপর নির্ভরশীল এবং একজন আরেকজনকে নির্ভরশীল। রেফার করে হচ্ছে বলে। তো এই কারণে সমস্যাটা হচ্ছে কি যে লেটেস্ট ডাটাটা আসলে কেউ আনতেছে না মার্কেটে। এটা একটা বড় আমি সমস্যা। স্যার আমি স্যার আমি স্যার কিছুদিন আগে ওই কমনওয়েলথের একটা ওই একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলাম। জি। সেটা এখানে হয়েছিল স্যার, কমনওয়েলথ। ওখানে এত ভয়ঙ্কর সব প্রবলেম উঠে আসছে যে আসলে প্রথম কথাটা হচ্ছে কি যে ডাটা কোয়ালিটি, একটা কমন ইনফ্রাস্ট্রাকচার নাই এখানে। ব্লকচেন টেকনোলজি কোন একটা প্রতিষ্ঠান ইন্ট্রোডিউস করতে গেছে, না, সেটা ফেল করেছে বিকজ অফ দ্য আমার কথা হচ্ছে যে ইয়ার জন্য। ব্লক চেন না করলেও, মানে যেহেতু প্রতিদিনই কাজকর্ম হচ্ছে না, ডেইলি তো কাজকর্ম হচ্ছে, তো প্রতিদিনের কাজ, হ্যাঁ, রাইট। কাজকর্মগুলো যদি যে অনলাইনে অন্তত ডেটাবেজের মাধ্যমে বা ওপেন, এখন তো অফিস ওপেন সোর্স ইউজ করা যায়, কেমন না, যে অফিস 365 জি, জি, আছে, অন্তত সেটা চালু করলেও জি, জি। কিন্তু অনেকগুলো ডেটা কিন্তু মোটামুটি নেওয়া যায় হয়তো। হ্যাঁ, হ্যাঁ, সে ডাটার নেওয়া পরিমাণ যায়। অ্যাকচুয়াল ডাটা থেকে কম হতে পারে, কিন্তু রিয়েল টাইম হ্যাঁ, ডাটা কিন্তু পাওয়া সম্ভব। হ্যাঁ, এই এখন এই আমাদের জিনিসটা ব্লকচেন তো টেকনোলজিটা ধরেন ফেল করেছে রিয়েল টাইম ডাটার কারণে। রিয়েল টাইম ডাটার কারণে। এখন ধরেন আমরা যে কাজগুলো হচ্ছে করছি সেখানে তো আমি, যেমন জাপানের কোম্পানিতে আমরা রিয়েল টাইম মেশিন গুলোর সাথে সেন্সর লাগিয়ে রিয়েল টাইম ডাটা নিয়ে আমরা কাজ করেছি, একদম ফ্রেশ ডাটা। জি, মানে এমন না জি, যে জি। যে 2-3 বছর আগে কেউ করছে সেখান থেকে ডাটা আনে আমরা করছি, তা কিন্তু না। তো এটা এখন একটা স্যার আমি বড় ওই সমস্যা আর কি, মানে এটা হচ্ছে আপনি যদি মানে ইনস্টিটিউশনের উপর ভিত্তি করে, মানে ইনস্টিটিউশন গুলো যে ডাটা আছে সেটার উপর ভিত্তি করে যদি আপনি ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর ইউজ কাজ কেস করতে চান। ইউজ জি কেস বলেন। নির্ধারণ করা যেতে পারে স্যার, সেটা একটা বিষয়। আচ্ছা, মানে সেটা হচ্ছে সেটার উপর নির্ভর করে ইউজ। এখন আবার আবার আর এখানে আরেকটা। আরেকটা আছে কথা, আপনি যদি ইন্ডিভিজুয়াল লেভেলে বা ম্যাক্রো লেভেলে না গিয়ে যদি মাইক্রো লেভেলে ডাটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে কাজ করার চেষ্টা করেন, যেমন একটা ফ্যাক্টরি, জি, একটা এলাকা, তখন সেক্ষেত্রে মোটামুটি যেটা করতে হবে আপনাকে আপনাকে নিজ থেকে আসলে ডাটাগুলো কালেক্ট করতে হবে, মানে একদম ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দি ভেরি বেসিক। এটা একটা ওয়ে আছে, বাট এই ওয়েটা আসলে সবাই পালন করতে চায় না। পালন করতে চায় না কি কারণে? কারণ এটা তো ধরুন অনেক টাইম কনজিউমিং, আর এরকম করে ডাটা হ্যাঁ, সংগ্রহ করতে গেলে আসলে যে রিসোর্স, বিশেষ করে ফাইন্যান্সিয়াল এবং হচ্ছে টাইম, এই দুইটা রিসোর্সের হ্যাঁ, মানে সীমাবদ্ধতা কিন্তু ম্যাক্সিমাম লোকজনেরই আছে। এই কারণে এনজিও গুলো যে বাংলাদেশে যারা হচ্ছে কাজ করে, মানে তারাও কিন্তু নর্মালি এই হেঁটে হেঁটে ডাটা কিন্তু সংগ্রহ করে মাঠ কর্মীর মাধ্যমে, যেটাকে আমরা ফিল্ড ওয়ার্ক বলতে পারি। তো এ ধরনের স্যার কাজগুলো ঠিক কিন্তু, এই জায়গাটা, জি এই বলেন। জায়গাটাতে আমার একটা প্রশ্ন আছে। আমি স্যার একটু আগে দেখেছিলাম যে স্যার সোশ্যাল সায়েন্সের উপরে যে রিগ্রেশন অ্যানালাইসিস এবং ইয়েগুলো করছে স্যার। জি, লজিস্টিক। আমাকে কাইন্ডলি বলতে পারেন সোশ্যাল সোশ্যাল সায়েন্সের মানে এটা তো একটা, মানে এনজিওরা যেটা করে, পার্ট অফ সোশ্যাল সায়েন্স, দে আর অফারিং দেয়ার সার্ভিস টু দ্য পিপল, যারা আসলে অনগ্রসর মানুষদের প্রতি তারা তার সার্ভিস গুলো দিচ্ছে। আহ, দুই একটা কি আপনি এক্সাম্পল বলতে পারেন যে কি ধরনের ইউজ কেস নিয়ে কাজ করা যায়? যেমন আচ্ছা, ধরেন মানে আমি যেমন সোশ্যাল এখন এই যে, সায়েন্সের কোন ফিল্ডের অ্যাপ্লিকেশন আপনি চাচ্ছেন স্পেসিফিক? কারণ কারণ জি, জি, সোশ্যাল সায়েন্সের ভিতরে কিন্তু আপনার ম্যাস কমিউনিকেশন, তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে জি, ইকোনমিক্স, জি, সব জিনিসই আসে। আচ্ছা, হ্যাঁ, অফকোর্স আছে। এবং সেটা এটা, হ্যাঁ, সোশ্যাল সায়েন্স কিন্তু একটা অনেক বড় একটা জায়গা। সেটা হচ্ছে যে ইভেন আপনার আপনার ইউরোপের মানুষের দেশগুলোতে কিন্তু মেন্টাল হেলথ। বিজনেসকেও কিন্তু সোশ্যাল সায়েন্সের আন্ডারে ধরা হয়। এক্স্যাক্টলি, সোশ্যাল সায়েন্স আমি দেখতেছি যে অনেক বড় একটা জায়গা। কারণ এখানে হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিং আমি দেখলাম যে একটা গাড়ির কোম্পানি, ওকে ফাইন, বা ইয়া করতেছে, কিন্তু সোশ্যাল সায়েন্স আমি দেখতেছি এটার আচ্ছা, শাখা সোশ্যাল প্রশাখার কোনো সায়েন্সের অভাব একটা নাই। বাস্তব এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সময়, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়, মানে তার যখন ইলেকশন ক্যাম্পেইন চলছিল, তখন সে ওয়ার্ল্ডের 5টা দেশ থেকে 5জন ডেটা সায়েন্টিস্ট সে হচ্ছে নর্থ আমেরিকা হায়ার করে নিয়ে যায় তার ইলেকশন ক্যাম্পেইনের জন্য। জি, এবং জি, তার মধ্যে এক ভদ্রলোক ছিল ইন্ডিয়ান। তো ওদেরকে কেন নিচ্ছে আচ্ছা, নিচ্ছে যে নর্মালি যে ইলেকশন ক্যাম্পেইন গুলো হয়, ওই ক্যাম্পেইন গুলো ডেটা তারা নর্মালি কালেক্ট করে এবং ওগুলো তারা তাদের পরবর্তীতে আরো ইলেকশন ক্যাম্পেইনকে আরো কিভাবে ভালো করা যায়, হ্যাঁ, বা ইমপ্রুভ করা যায়, সেটার জন্য ওই ডাটাগুলো ইউজ করে। আবার যারা যেটা করে যে সবগুলো ইলেকশন ক্যাম্পেইনের উপর ভিত্তি করে তারা একটা প্রেডিক্টিভ মডেল আপনার ইয়ে করে। তো
তৈরি করে, যার মাধ্যমে তারা কোশ্চেনের তৈরি করে। মোটামুটি বলতে পারে যে এটার উপর বেসড অন দিস কোন কোন ফ্যাক্টর গুলোর উপরে কাজ করলে আগামীতে আপনার প্রেসিডেন্ট নির্বাচনে আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা বেশি। So, হ্যাঁ, তা এটা কোশ্চেনের একদম তৈরি করে এটা এবং ওই একদম ধরনের একটা রিয়েল মডেল তৈরি লাইফের করে। একটা এক্সাম্পল। তারা তারা হচ্ছে ইউজ করে, এবং এই জিনিসটা অন্য কোনো দেশে ইউজ করে কিনা আমার জানা নেই, বাট আপনার আমেরিকাতে তারা এটা ইউজ করে থাকে, এবং এটা আমি শিওর। ইভেন আমেরিকার যে হোয়াইট হাউস আছে, সেখানে কিন্তু চিফ ডেটা সায়েন্টিস্ট নামে একটা পোস্ট আছে। ঠিক আছে? তাহলে এখন আচ্ছা। আপনি বলতে জি পারেন জি। যে হোয়াইট হাউস সেটা তো একটা সরকারি বাসভবন, বা আমরা আমাদের দেশের মানে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজ ভাষা বলতে পারি যে প্রধানমন্ত্রীর বাসভবন। হ্যাঁ, তো সেখানে জি একটা জি জি। ডেটা সায়েন্টিস্টের কাজটা করতে দেখেন, কাজটা প্রধানমন্ত্রীর কি? বাসভবনেই আসলে ডেটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে বেশি। কারণ এই প্রধানমন্ত্রীর বেশি। বাসভবনের ভিতরেই পুরো বাংলাদেশ থেকে তথ্যগুলো সেখানে হচ্ছে যায়। এটা একটা ইনফরমেশন হাব। মন্ত্রণালয় থেকে বা সরকারি যত সংস্থা আছে, সব তথ্যগুলো কিন্তু আলটিমেটলি প্রাইম মিনিস্টারের কার্যালয়ে কিন্তু গিয়ে পৌঁছে। তো সেই জিনিসগুলোর একটা সামারি করে প্রাইম মিনিস্টারকে দেওয়া, হ্যাঁ, যে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো ম্যাডাম আপনি দেখলে দেশের বা স্যার আপনি দেখলে যে দেশের এই দিকের উপরে সার্বিক আপনি অবস্থাটা বুঝতে করলে পারবেন। আপনার জন্য ভালো হবে, বা আপনি যদি পলিসি মেকিং করেন তাহলে এই জিনিসগুলো ফোকাস করলে ভালো হবে, কারণ আমরা এই তথ্যগুলো ব্যাকগ্রাউন্ড থেকে পেয়ে এসেছি। তাহলে কিন্তু দেখবেন যে মোটামুটি সরকার পরিচালনায় কিন্তু একটা গতিশীলতা আসবে। বাট আমাদের দেশে কিন্তু এরকম কোনো পোস্ট নাই চিফ ডাটা সায়েন্টিস্টের। রাইট রাইট, না এটা আসলে এটাই বলছে যে আসলে হয়তো এই জন্য আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ আসলে frustrated, কারণ এখানে কাজের জায়গা তৈরি হয় না, অথচ না নলেজ আসলে আছে। ডেটা কাজ সায়েন্স বা মেশিন লার্নিং সম্পর্কে বুঝতে হবে, বুঝতে পারছেন সমস্যা হয়েছে কি? সমস্যা হয়েছে বাংলাদেশে, মানে সরি টু সে, বাট যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম লোকজন যারা হচ্ছে এই যে ডাটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে কথা বলে, এদের এটার এটার ক্ষমতা বা এটা আসলে কি জিনিস সম্পূর্ণ, এটার কনসেপ্টটা ক্লিয়ার না। যার কারণে ক্লিয়ার না। অ্যাপ্লিকেশন রাইট। করতে তারা হচ্ছে ভয় পায়। এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি কিন্তু অ্যাপ্লাইয়ের কথা একটা 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 বলতে পারছি, যদিও আমি সেখানে রিয়েল ভাবে এখন উপস্থিত নেই, কারণ আমি কাজ করছি ফিল্ডে, আমি তো দেখছি যে এটা পাওয়ার কতটুকু বা হাউ ইট ক্যান বি অ্যাপ্লাইড। জি 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 এখন জি। অন্যদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আরে সরকারি প্রতিষ্ঠান, দরকারটা কি, ওই এক্সেলে হুম, তথ্য টথ্য লিখে টেকে রাখবে, তাহলে কাজ হুম। হয়ে গেলো, ডায়েরিতে লিখে রাখবে। কেউ মানে সাধারণ ম্যাক্সিমাম ধারণা হবে এরকম। ঠিক আছে? যেমন সিম্পল একটা তথ্য দিই, যেমন আমরা এনআইডি এনআইডির ইনফরমেশন নিয়ে কাজ করছি রিসেন্টলি আর কি। জি। এ- এক- এখন এই এনআইডি তে আমাদের এই একটা এনআইডি, ন্যাশনাল, আপনারও এনআইডি আছে, আমারও NID, সবার এনআইডি আছে। সবার আছে, একটা সবার এনআইডি তে অনেক ধরনের তথ্য। এই এনআইডিটা যদি সেন্ট্রাল সার্ভারে কানেক্টেড থাকতো এবং এটা যদি বোঝা যেত সে আসলে ক্রিমিনাল কিনা, তার প্রপার্টির অবস্থা কি, সে রাজস্ব দিয়েছে কিনা, মানে এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার স্যার, মানে আপনার এতগুলো লোকের এনআইডি কার্ডটা নিয়ে আমি অনেক বছর আগে আমার ফেসবুক টাইমলাইনে আপনি গেলে পাবেন, আমি আজ থেকে 5 বছর আগে এই এনআইডি কার্ডটা নিয়ে আমি লিখেছিলাম, যখন এনআইডি কার্ড আধুনিকায়ন নিয়ে সরকার কথা জি বলতেছিল, মানে করোনার আগে। জি 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 তখন এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের এই এনআইডি কার্ডটা খুবই পাওয়ারফুল, এবার এখানে যদি একটা চিপ সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে এক চিপের জি জি। সাহায্যে প্রতিটা নাগরিকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট, প্রতিটা নাগরিকের জন্য বাধ্যতামূলক পেনশন, তখন কিন্তু পেনশন চালু হয়নি, বাট এটা নিয়ে মানে কথা হচ্ছিল, বাট আমার পোস্টে আমি তখন এগুলো উল্লেখ করছি, প্রতিটা নাগরিকের জন্য চিকিৎসা সেবা, এবং যার যার আর্থিক অবস্থা বিবেচনা সরকারি খাত থেকে যে সাহায্যগুলো বা সরকারি খাত থেকে যে হ্যাঁ। নানা ফান্ডের বরাদ্দগুলো দেওয়া হয়, এই একটা কার্ডের জি। মাধ্যমে সব করা সম্ভব। ইয়েস। এইটা স্যার একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হতো স্যার, কারণ আমি ইজিলি ট্রেস করতে পারতাম যে আসলে কাদের এড প্রয়োজন, কারা কোভিড আক্রান্ত হয়েছে, কাদের নিয়ে আমরা সোসাইটির এই এই সিচুয়েশনে কারা কর ফাঁকি দিচ্ছে। এটা কিন্তু ইজিলি হ্যাঁ, বের করা এটা সম্ভব ছিল। থেকে খুব সহজে বের করা সম্ভব ছিল, একটা কার্ডই, মানে সিঙ্গেল একটা কার্ড দিয়ে সব করা সম্ভব। ও একটা কার্ড এত পাওয়ারফুল ছিল। কিন্তু এখন ওই যে যেটা হচ্ছে ওই যে ধারণা তো নাই যে যারা আসলে এটার সাথে জড়িত ছিল জি ওনাদের, মানে জি। যাই হোক ওনাদের এই বিষয়ে ধারণা সীমাবদ্ধতা ছিল, যার কারণে কার্ডের ক্ষমতাটা এরকম সীমিত করে রাখা হয়েছে, নইলে কিন্তু ওই কার্ডটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, পাওয়ারফুল স্যার একটা জিনিস। actually আপনি তো বলেন যে কার্ডের চিপ সম্বলিত করার কথা, আমি জানি না স্যার, আপনি তো আইসিটি মিনিস্ট্রির অবস্থা জানেন। হুম। আমি বিশ্বাস করুন, আপনি যদি একটা এনআইডি কার্ড হারায় ফেলেন
এবং এই এনআইডি আরে কার্ড সেটা যদি অনেক তুলতে যান ঝামেলা, স্যার আমি আপনি জানি এনআইডি কার্ড হারালে কি করতে হয়। আমারটা মাঝখান দিয়ে একবার হারাই মানে গেছিল, আমি খুঁজতে 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 হ্যাঁ, খুঁজতে পরে পাইছি। আমি নইলে পরে কথা বলছি আর যে প্রসেস বললো আমাকে এনআইডি কার্ড ফেরত পাওয়ার, ওইটা মানে আবার নতুন এনআইডি কার্ড করাই ভালো ওইটা থেকে এমন মনে হবে। আপনি কি আপনি কি বুঝতেছেন মানে ডাক্তারের জন্য এখন ডাক্তার টাকা লাগবে ওরকম একটা ব্যাপার। আমি কোন বিষয়টা বুঝাতে চাচ্ছি, এই যে এনআইটি কার্ড এনআইটি সিস্টেম, এটার মধ্যেই তো গলদ আছে। আমি একটা এসওপি নাই, যে আমি সিটিজেন চার্টার নাই, আমি একটা নাগরিক হিসেবে সেবাটা পাইতে পারি। তো এইখানেই তো আমার অনেক ইউজ কেস আছে, আমরা চাইলে একটা নাগরিককে সেবা দিতে পারি সিটিজেন উইথ দ্য চার্টার কিন্তু টেকনোলজি। সরকারি সবগুলো প্রতিষ্ঠানের আপনার ওয়েবসাইটের মধ্যে কিন্তু সিটিজেন চার্টারটা আছে। আসলে সমস্যাটা কি হয় জানেন, সেটা হচ্ছে যে এই লেখাই আছে স্যার। সমস্যাগুলো হচ্ছে ওই মানে যারা আসলে দায়িত্বে বসে বুঝছেন, ওদের প্রফেশনালিজমের অভাব আছে প্রচুর। এটা একটা সমস্যা। জি জি মানে এদেরকে জি আসলে জি ট্রেনিং তো দেওয়া হয়, বাট এদের প্রফেশনালিজম ইয়ে আছে, অভাব আছে। আমি আমি মনে হয় আপনাদের ক্লাসে তো বলছিলাম একদিন একটা সোনালী ব্যাংকের এক্সাম্পল জি জি দিয়েছিলাম জি যে, মনে আছে না? জি তো স্যার। সে আমাকে বলতেছে যে ব্যাংকে আমি টাকা ভাঙতে নিয়ে যেতাম। ব্যাংকে যদি না, এক সেটাই। হাজার টাকা যেহেতু আমি স্যার আপনি 700 আমি টাকার বলতে ব্যাংক চাই, ড্রাফট কিনছি আর কি, জি। আমি 700 টাকার ব্যাংক ড্রাফট কিনে তাকে 1,000 টাকা নোট দিলাম, সে আমাকে বললো আপনি ভাঙতি আনেন নাই কেন? সে আমাকে দাঁড় করে রাখছে তার জন্য প্রায় 1 ঘন্টার মতো। তো এ হচ্ছে যদি এক প্রফেশনালিজম হয়, কারণ এরা এক ম্যাক্সিমাম, এক- আই এম সরি টু সে, এই যে ম্যাক্সিমাম ছেলে পেলে পাশ করে বের হচ্ছে, এদের ম্যাক্সিমামের এখনো যেটা হচ্ছে যে এদের সফট স্কিলস তো নাই, এবং নিজের যে লেখাপড়ার স্কিল গুলো আছে সেগুলো ঠিক ঠিক করে নাই। তো এরা আলটিমেটলি তো এখন আসলে স্যার সার্ভিস ভালো দিতে পারবে না। আপনি ঠিকই বলছেন। এখন স্যার যদি বলা হয় যে আপনি যদি প্রস্তাবও করেন যে এই যে এখানে ইলেকশন কমিশনে যারা বসে তারা, আপনার কাছে একটা সলিউশন আছে, আপনি চাইলে এনআইডি সার্ভার থেকে ইজিলি সব মানুষকে সার্ভিস দিতে পারে, ওয়ান পয়েন্ট সলিউশন। জাপানে আছে, সব জায়গায় আছে, ইউরোপে আছে। মানুষ চায়, এটা ওদের নাগরিক অধিকার। একটা কার্ড হারায় গেছে, সাথে সাথে কার্ড রিপ্লেস করে দিয়ে দিতে পারতেছে, কোনো সমস্যা নাই। এটা টেকনোলজি ইন্ট্রোডিউস এরা করবে কি আপনার কথা আমলে নেবে না, উল্টা ওরা বিদেশে গিয়ে শিখতে চাবে যে আসলে কিভাবে এটা এটা আসলে ওই ইয়া আপনার করা যায় স্যার। এনআইডি কার্ডের যে মূল প্রজেক্টটা আপনার ছিল কি, যেটা আপনি জানেন কিনা, এটা তো আসলে ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের মিলিটারিরা ওয়ার্ল্ড যখন ব্যাংকের ছিল, প্রজেক্ট স্যার। হ্যাঁ ওই যে মিলিটারিরা তখন এটা শুরু করছিল আর কি, আর্মিরা। জি তো ধরেন আসলে জি। মিলিটারিদের ছোট করে না, বাট মিলিটারিদের আসলে সেরকম এক্সপার্টিস কি আছে কিনা যে ওনারা আসলে এত দূর চিন্তা করবে। কারণ কারণ তাদের ফিল্ডটা আসলে ভিন্ন। মিলিটারিটা হচ্ছে ভিন্ন, যে রাইট। মানে তারা যদি এখন এই ফিল্ডের কাজ করতে আসে তাহলে এটা তো হবে না। এটার জন্য তখনকার সময় থেকে আসলে আইটি এক্সপার্ট নিয়ে যদি বসতো, বেশ কয়েকজন লোকের সাথে কথাবার্তা বলতো, তখন ভালো কিছু মানে প্রথম থেকেই হতো। বাট প্রথম থেকেই যেহেতু গলদ হয়ে আসছে বিষয়টা, এখনো এভাবে আর কি চলতেছে, এটা হচ্ছে সমস্যা। এখন স্যার এনআইডি কার্ড মানুষ আলমারিতে তুলে রাখে যাতে সহজে না হারায়, ফটোকপি নিয়ে ঘুরে বেড়ায় স্যার। মানে এত ভয় তাদের ভিতরে, এটা হারায় গেলে তাদের মানে জীবনের কত মানে আয়ু নষ্ট হয়ে যাবে, এই ভয়ে তারা এনআইডি কার্ড গুলা বের করে না মেডিকেল এটা। চেঞ্জ করাটা হচ্ছে খুবই কষ্টকর, কারণ মানে একটা জিনিস যখন হচ্ছে কোনো একটা জায়গায় অনেক বছর চলতে থাকে না, সেখানে হঠাৎ করে চেঞ্জ বা রেডিক্যাল চেঞ্জ, হ্যাঁ, এই ধরনের চেঞ্জ আনাটা হচ্ছে কষ্টকর, কারণ তাদের মধ্যে এক ধরনের অর্গানাইজেশন ইনার্শিয়া কাজ করে। ঠিক আছে। ইনার্শিয়া, জি। জি স্যার, জি স্যার। যাক স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটা আইডিয়াটা নিতে চাইছিলাম যে আসলে আসলে ইউজ কেস না, গুলা যে ইউজ কেস সোশ্যাল তো সায়েন্সের আছে, ক্ষেত্রে আপনি আমি দেখ। অবশ্যই ইউজ করতে পারেন। মানে সেক্ষেত্রে ধরেন আপনি ম্যাক্রো ডাটা নিয়ে কাজ করতে পারবেন আর কি, মানে গভর্নমেন্টের যে ডাটা, মানে ডাটা গুলো আছে যে যেগুলো ম্যাক্রো লেভেলে কালেক্ট না। বাট আপনি মাইক্রো লেভেলে মানে আপনার মতো কাজ করতে পারেন, মানে সিঙ্গেল এন্টিটি নিয়ে। সেটা হতে পারে একটা সিঙ্গেল গ্রানুল শহর, হতে পারে একটা সিঙ্গেল ফ্যাক্টরি, হতে পারে হ্যাঁ, ইউজ কেস। মানে এটা গ্র্যানুলার লেভেলে, গ্র্যানুলারিটি মানে এটা মানে ডিফাইনই করা যায় না। মানে ম্যাক্সিমাম মানুষই তো আসলে ভয় পায়, আসলে ইনফরমেশন নিয়ে তো মানুষের ভিতরে অনেক রকমের ইয়া কাজ করে। আর না, তবে গভর্নমেন্ট তো এই সবকিছু সরকারি আসলে আপনারা কি জানেন কিনা, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাতে চাই। সরকারি কিন্তু একটা ওয়েবসাইট আছে ডাটা রিকোয়েস্ট করার। আপনারা কি জানেন এই ওয়েবসাইট কথা? হ্যাঁ, হ্যাঁ, তথ্য কমিশনের, গভর্নমেন্ট তথ্য কমিশনের একটা ইয়ে আছে স্যার। ওটা ওরা হালনাগাদ করে না স্যার সবসময়। ডাটা এই যে ডাটা গভ নামে বাংলাদেশ সরকারের একটা ওপেন ডাটা ইয়ে আছে, সোর্স আছে, আপনারা কি জানেন? বাংলাদেশ স্যার ওপেন একটু ডাটা নামে
এটা জানি স্যার, কিন্তু ওটা এটা স্যার ওইভাবে জানি না না, স্যার, এটা আমি হয়তো কি জানি জানেন জানি। কিনা আচ্ছা, এটা আমি এখানে দেখাই, দেখেন এখানে দেখেন। এই যে এটা হচ্ছে ওয়েবসাইটটা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। বাংলাদেশ সরকার কিন্তু এই মানে তাদের ওয়েবসাইটটা আছে, এবং এখানে অনেকগুলো রিলেটেড ডাটা আপনি মোটামুটি পাবেন, এবং এতটুকু আপডেটেড না পাইলে মোটামুটি আপডেটেড পাবেন, মানে একদম ওল্ড যে পাবেন তা কিন্তু না। তো এটার নাম হচ্ছে জি জি data.gov.bd/data, ডট সকলের জন্য ডেটা। হুম। এবং এখানে জি দেখবেন যে জি টপিক ওয়াইজ হচ্ছে আপনার ডেটাগুলো আছে, যেমন এগ্রিকালচার, ইকোনমি, বিজনেস, কোভিড-19, ফাইন্যান্স, হেলথ, এরকম রিলেটেড ডেটাগুলো কিন্তু এখানে হচ্ছে আছে। এবং এখানে টার্মস অফ ইউজের ক্ষেত্রে এটাও আপনার আছে দেওয়া। আপনি এখানে টার্মস অফ ইউজ, আচ্ছা এটা দেখার দোকানে ডেটা সেটে যদি আপনি যান, ডেটা সেটে গেলে যেমন আমরা ইকোনমিতে যদি যাই, ইকোনমিতে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেক ডেটা আছে, যেমন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ টিল এপ্রিল 2023। তো এটা মোটামুটি আপডেটের মধ্যে ধরতে পারি, এপ্রিল 2023 পর্যন্ত এটা আপ টু ডেট করা ডেটা আছে। এবং এই যে সিএসভি ফাইল আকারে আছে, এখান থেকেও চাইলে আপনারা ডাটাগুলো দেখতে পারেন। আমরা যদি প্রিভিউ দেখে আসেন, ডাটার প্রিভিউ এখানে ক্লিক করলে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। দেখবেন যে এরকম করে ডাটাগুলো দেওয়া আছে, যদিও এতটা ইয়ে না, বাট মান্থলি ডাটা, বাট তারপরে মোটামুটি অনেকটাই মানে কাজে ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে। তো জি স্যার। এরকম করে হচ্ছে আহ, দেওয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানে প্রত্যেকটা অর্গানাইজেশন বা প্রত্যেকটা মিনিস্ট্রি বা সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিন্তু তাদের ওখানে ডেটা রিকোয়েস্ট করার অপশন হচ্ছে থাকে, ঠিক আছে, যে আপনি চাইলে জি ওদের স্যার। কাছ থেকে ডেটা রিকোয়েস্ট করতে পারবেন। যেমন এই যে যেমন এইখানেও কিন্তু এই অপশনটা আছে, রিকোয়েস্ট ডেটা সেট। হ্যাঁ, এটা কিন্তু আপনার অনলাইনে চাইলে কিন্তু এই রিকোয়েস্টটা ফিল আপ করতে পারবেন, আপনাকে কোথাও গিয়ে পার্সোনালি কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে হবে না। আপনি চাইলে এখান থেকে রিকোয়েস্ট করতে পারেন, যদিও রিকোয়েস্টটা রেসপন্স আসতে একটু হয়তো সময় লাগতে পারে, ঠিক আছে, কারণ যেহেতু জি সরকারি জি রেসপন্স একটু ডিলে হতেই পারে, এটা খুবই নর্মাল গভর্নমেন্টের ইস্যুগুলোতে। বাট তারপরে এখান থেকে আপনি এই কিন্তু ডাটা রিকোয়েস্ট দিতে পারেন, এবং কি ধরনের ডাটা আপনি চাচ্ছেন দেখেন এখানে কিন্তু আপনি সেটা ঠিক করে দিতে পারেন। হুম। এটা রিসার্চের কাজে লাগবে খুব, যদি আমি রিকোয়েস্ট করি স্যার, এটা এটা হ্যাঁ, খুব এই ভালো জিনিস স্যার। রিসার্চের কাজও লাগবে, পাশাপাশি যারা ডাটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছেন তাদের কাজও হচ্ছে লাগবে, ঠিক আছে। এটা কিন্তু সরকার চালু করছে, এবং এটা আপনার এটা কিন্তু সরাসরি আমাদের প্রাইম মিনিস্টারের যে অফিস সেখান থেকে কিন্তু এটা পরিচালিত হয়। এ টু আই করছে স্যার, এটা ইউএনডি। হ্যাঁ, না, এটুআই টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, বাট এটা প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই যে পিএমও। জি স্যার। তো খারাপ না, আপনি এটাও আপনি দেখতে পারেন, এটা বাংলাদেশে। আবার এখানে এই যে বাংলাদেশের ন্যাশনাল পোর্টাল একটা আছে, বাংলাদেশ.gov. এটা, এখানে ন্যাশনাল জি। পোর্টালে আপনি যদি যান, আহ, জাতীয় বাতায়ন স্যার, এটা ওরা বলে আর কি। আচ্ছা, এখানে ফর্মে যদি ক্লিক করেন, না ফর্ম নামে একটা আলাদা ওয়েবসাইট আছে, আমরা যদি সেখানে যাই, ফর্মস, ওই যে বাংলাদেশ ফর্ম বলে আর কি এটাতে, জি স্যার। এখানেও আপনি দেখবেন যে নানা ধরনের ফর্ম কিন্তু এখানে হচ্ছে আছে। যদি এখানে এখন কাজ করতেছে না, সাইটটা একটু সমস্যা আছে। যাই হোক, তো এখানে ই সেবার অনেক অপশন আছে, এখান থেকেও আপনারা চাইলে কিন্তু এই, ইয়ে করতে পারেন। আপনাদের যে তথ্যের জন্য আপনারা চাইলে এখান থেকে ইয়ে করতে পারেন, যেমন অর্থ বাণিজ্য অনলাইন আবেদন, ঠিক আছে, শিক্ষা বিষয়ক ভর্তির আবেদন, এখানে মাধ্যমে অনেক কিছু এখানে দেওয়া যায় আর কি, অনেক কিছু আছে। এখানে যে তথ্য বাতায়নটা অপশন তথ্য আছে, বাতায়ন। ঠিক আছে, এখানে দেখবেন যে এদের ওয়েবসাইটের সংখ্যা কোনটা কতটা, এগুলো সবগুলো এখানে উল্লেখ করা আছে। তো খারাপ না, এই জিনিসগুলো মোটামুটি মানে আগে তো ছিলই না, যাই হোক এখন আছে। অন্তত এই এখন তো জিনিসগুলো হচ্ছে অ্যাকুরেট স্যার। ভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আগে তো এই জিনিস ছিলই না, বাট বর্তমানে সরকার কিন্তু এই জিনিসগুলো করাতে অ্যাটলিস্ট আপনার রিয়েল তথ্যগুলো দেখতে পাচ্ছি, এটা একটা বড় জিনিস। মানে এখন দেখেন এটা কিন্তু আপ টু ডেট করা হয়েছে চলতি এই যে জুলাই 2022-এ, বাট আরো আপ টু ডেট হবে, একেবারে ওল্ড না, মানে মোটামুটি আপ টু ডেট আমরা বলতে পারি আর কি। জি স্যার। আর বিদেশে ভার্সিটি গুলোতে রিসার্চের ক্ষেত্রে ওদের নর্মালি পেইড আপনার ডেটাবেস হচ্ছে থাকে, ঠিক আছে। নর্মালি ফাইন্যান্সের ক্ষেত্রে কারো এদের হচ্ছে ব্লুমবার্গ,
তারপর হচ্ছে বন্ড স্ট্রিম, এরকম ধরনের কিছু ডেটা সেট আছে। আপনার ইকোনমিস্ট এই ধরনের আপনার কিছু পেইড, এগুলো খুব হাইলি পেইড, মানে প্রতি বছর খুব কয়েক লাখ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তো নর্মালি বাইরের ভার্সিটি এগুলোতে এইগুলো ইউজ করার অপশন আছে, এবং তারা নর্মালি ভার্সিটির বাইরে এগুলো অ্যাক্সেস করতে চায় না। মানে ভার্সিটিতে নির্ধারিত পিসি থাকে, সেই পিসিতে আপনি এই জি। সিস্টেমটা অ্যাক্সেস করতে পারবেন। মানে আমি যতগুলো দেশে পড়ছি, যেমন মালয়েশিয়াতেও, তারপর হচ্ছে জাপানে, এবং লন্ডনও আমি সেম জিনিস দেখছি। না, ধন্যবাদ স্যার। আপনি স্যার এই ইয়েটা আমি কিছু উপকার হলো স্যার। আমি তাহলে এখান থেকে স্যার না, আমি কিন্তু কিছু এই নিয়ে কাজ করতে জিনিসগুলো পারবো। সম্পর্কে আমার ওই যে ডাটা সায়েন্স মেশিন লার্নিং যে বইটা, তো সবগুলো বিক্রি হয়ে গেছে। এখন আবার আমি নতুন বই করে নতুন প্রকাশনা, আর ওই প্রকাশনা থেকে করব না আমি, মানে অন্য জায়গা থেকে বের করবো, এবং আরো বড় আকারে বইটা বের করবো আর কি। কাজ চলতেছে, এবং চলতি বছরে আশা করা যায় বের করতে পারবো বইটা। আমি কিন্তু আমার স্যার তাহলে মানে স্যার তাহলে পুরোনো এডিশনটা কি স্যার আমাদের সাথে শেয়ার করা যায় স্যার? পুরনো এডিশনটা তো শেষ হয়ে গেছে, আমি কিভাবে শেয়ার করবো? টোটাল মার্কেট আউট। না মানে আপনার কাছে পিডিএফও নাই স্যার? না 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 না, পিডিপি, ওই পিডিএফটার রাইট যেটা, সেটার রাইট তো নর্মালি আমি যখন ছাপাতে দিয়ে দিই, এগুলো তো আসলে পাবলিক তখন আর শেয়ার করা যায় না। এটার রাইট ও, তখন আচ্ছা স্যার। তখন কপিরাইটটা এটা কিন্তু প্রকাশকের কাছে না চলে আমরা যায়। স্যার তাহলে কি কিনে নিলাম স্যার, অসুবিধা কি স্যার? আমরা না তাহলে না না, কিনে নিলাম, কিনে কারণ নিলেন, কিন্তু প্রকাশনা এখন তো। তো নাই মার্কেটে, তো নতুন আসবে যেটা, সেটা আরো একটু কলেবরটা বাড়তি আকারে আসবে, মানে আগে আলোচনা প্লাস নতুন জিনিস আসবে। তো সেটা আপনাদের জন্য আচ্ছা, ভালো বুঝতে না? পারছি। জি স্যার। একটু ওয়েট করেন, ওয়েট করলে একসাথে হচ্ছে পাবেন। মানে আগেরটাতে পাইথনের বেসিক পর্যন্ত ছিল, তো এখন এটাতে পাইথনের বেসিক প্লাস মেশিন লার্নিং অ্যালগোরিদম। হ্যাঁ, এই জি বেসিক স্যার। মেশিন লার্নিং অ্যালগোরিদম সহ মোটামুটি আপনি তিন, মানে আগেরটা মোটামুটি 200 পেজের, 150 বা 60-70 পেজের ছিল। এবার এটা মোটামুটি 400 পেজের মতো হবে। ও স্যার। এই কারণে এটা বলছি স্যার যে ওয়েট করেন। স্যার এটা কোন প্রকাশনা থেকে ইয়ে করেছে, এটা পাবলিশ হয়েছে স্যার আগেরটা এটা? বের হয়েছিল আপনার ওই যে আপনার ওই যে অদম্য নামে একটা প্রকাশনা থেকে। এরা হচ্ছে আমার আরো জি। একটা বই মার্কেটিং নামে, এই দুই বইটা বের হয়েছিল, এদের কাছ থেকে আমি পাওনা রয়্যালটি বাবদ হচ্ছে 1.5 লক্ষ টাকা। একটা টাকাও সে পরিশোধ করে নাই এখন পর্যন্ত, বাটপার একটা লোক। হুম, এই কারণে ওর কাছ থেকে কোনোটা প্রকাশ স্যার, করবো না। মানে বই বিক্রি হয়েছে আমি স্পষ্ট দেখতেছি, তার কাছে আমি ফোন দিলে বলে আজ কাজে ব্যস্ত, কালকে সে ওই ব্যস্ত, এই আর কি। না কারণ কি স্যার, কারণ প্রমাণ তো আছে, কারণ আপনি বলতেছেন যে শেষ হয়ে গেছে এডিশন গুলো, নিশ্চয়ই এগুলো সেল হয়ে আরে গেছে। রকমারিতেই, এগুলো তাদের। রকমারিতেই দেখাচ্ছে, যেখানে মানে আমার ম্যাক্সিমাম বই রকমারির মাধ্যমে বিক্রি হয়েছে বেশি, কারণ পাঠক তো আর সবাই বই মেলাতে যেতে পারে না, বাংলাদেশের ছড়াই ছিটে থাকে। তো সেই রকমারিতে স্টক আউট, আজ থেকে 6 মাস আগ থেকে স্টক আউট, এখন না। আচ্ছা স্যার, টাইটেল কি ছিল স্যার? এটার হচ্ছে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং, প্রথম খণ্ড। আচ্ছা। ও স্যার, এটা কয়টা পার্ট স্যার? এটা দুইটা এটা পার্ট আমি স্যার? 4 পার্টে লেখার কথা চিন্তা করছিলাম আর কি, বাট এখনো যেটা হচ্ছে যে অন্য প্রকাশনী থেকে যেহেতু বের করব, তাই হচ্ছে আপনার ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ হচ্ছে আপনি নর্মাল মেশিন লার্নিং অ্যালগোরিদম পর্যন্ত পাবেন, মানে ডাটা সায়েন্স প্লাস নর্মাল মেশিন লার্নিং অ্যালগোরিদম। পার্ট 2-তে হচ্ছে অ্যাডভান্স মেশিন লার্নিং, হ্যাঁ, আরো হাই জি স্যার। লেভেলের অ্যালগোরিদম গুলো পাবেন আর কি। জি স্যার। তাহলে স্যার আমাদের ওই বই থেকেও তো স্যার আমাদের কিছু কিছু লেসন দিতে পারতেন স্যার, আমাদের এই যে সুবিধা হতো আপনাদেরকে তাহলে। যে আমি যে এই এখন ইংলিশ টিংলিশ শিট গুলো দেখতেছেন, ওগুলো তো বইয়ের কাজেরই, আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি মাঝে মধ্যে, এগুলো তো বইয়ের জন্য করা। আচ্ছা স্যার, সেটাই স্যার। ধন্যবাদ স্যার, এটা আপনাদের ভালো একটা বইয়ের সুখবর অনেক শুনলাম। কিছুই, মানে আপনাদেরকে যেগুলো পড়াচ্ছি এর 70% to 80% আপনারা বইতে পাবেন। ওকে স্যার, ওকে স্যার, নোটেড স্যার। থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, না হলে তাহলে ঠিক আছে, তাহলে কালকে হচ্ছে আমাদের ক্লাস আছে, কালকে জি দেখা স্যার। হবে। সবাই টাইমলি আসার শিওর। চেষ্টা করবেন। ওকে, বাই। শিওর স্যার, শিওর স্যার। থ্যাংক থ্যাংক ইউ। ইউ।